শুভেচ্ছা আমাদের ঢাকা কলেজের পক্ষ থেকে। প্রোগ্রাম শুরুর আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমরা টুকু ভাইকে অনুরোধ করব অনুষ্ঠান শুরু করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। লেটস হ্যাভ ফান, লেটস হ্যাভ আ ব্লাস্ট। ওকে, থ্যাংক ইউ। যার সঙ্গেও আমাদের অল্পদিন আগে পরিচয় হয়েছে। উনি 1964 সালের ব্যাচ, জনাব তাজ হাশমি ভাই। আমি হাশমি ভাইকে অনুরোধ করব 21শে ফেব্রুয়ারি সম্পর্কে 2 মিনিট একটু আমাদের তরুণ প্রজন্ম বা অন্য সবাইকে একটু বলার জন্য। হাশমি ভাই প্লিজ। ভাষার আন্দোলনের ব্যাপারে অনেকগুলো ভুল ভ্রান্ত ধারণা রয়েছে, শুধু আমাদের নতুন প্রজন্মের ভিতরেই নয়, আমাদের বয়সী এবং আমাদের ছোট যারা তাদের সবাই অনেকেই অনেক ভুল ধারণা নিয়ে বসে আছেন। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, ভাষা আন্দোলন কোনো নেগেটিভ আন্দোলন নয়, এটা একটা পজিটিভ আন্দোলন। কোনো কিছুর পক্ষে, কোনো কিছুর বিপক্ষে নয়। উর্দু, ইংরেজি কোনো ভাষার বিরুদ্ধে নয়। এটা ছিল একটা সিম্বলিক ব্যাপার। ভাষা আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন এবং পরে আরও 20-22 বছর পরে যারা বাংলাদেশ যখন সৃষ্টি হলো, এই যে একনিষ্ঠা বাঙালি জাতির একটা প্রজন্মকে 8-10 বছর 5 বছর বয়স থেকে 50-60 বছর বয়সী সবাইকে জানিয়ে দেওয়া হলো যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি
আমাদের 5 জন যুব ছাত্র এবং সাধারণ খেটে খাওয়া মানুষকে পুলিশ গুলি করে হত্যা করেছে। প্রতিবাদটা কিসের উপরে? কারণ পাকিস্তান সৃষ্টিতে বাঙালি মুসলমানের দাম সবচাইতে বেশি, তারা সবচাইতে বেশি উৎসাহী ছিল পাকিস্তান হবার ব্যাপারে। কিন্তু 1 বছরের ভেতরেই তাদের সেই ধ্যান ধারণা ভেঙে যায় যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে একবার রেসকোর্স ময়দানে এবং কার্জন হলে বললেন যে একমাত্র উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। তখন একটা প্রতিবাদ উঠল। প্রতিবাদটা কিন্তু শুধু ভাষা নয়, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈমাতৃক সুলভ আচরণ, তার প্রতিবাদ। ওটা সূত্রপাত হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার একটা সূত্রপাত। এবং সবচেয়ে বড় কথা, বাঙালি মুখ্যমন্ত্রী নুরুল আমিন তার নেতৃত্বে বাঙালি পুলিশ অফিসার বাঙালি ম্যাজিস্ট্রেটের হুকুমে পুলিশকে গুলি করতে বলল। সুতরাং বাঙালি পুলিশ পাঞ্জাবি বা অবাঙালি পুলিশ গুলি করে মানুষ মারেনি। এবং আপনারা অনেকেই জানেন না যে এই যে আব্দুল সালাম, আব্দুল জব্বার এরা কিন্তু ছাত্র ছিলেন না। আব্দুল জব্বার ছিলেন একজন রিক্সা চালক, আব্দুল সালাম ছিলেন সরকারের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, পিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র 2জন ছিলেন, বরকত আর নামটা ভুলে যাচ্ছি, আর একজন ছিলেন মানিকগঞ্জ কলেজের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র 2জন ছাত্র। সুতরাং আমরা যে ভালোভাবে বলি যে আমাদের ছাত্রেরা রক্ত দিয়েছে, এখানে আমরা নিম্ন বর্গের লোকদেরকে বঞ্চিত করছি তাদের অধিকার। রিক্সাওয়ালা এবং একজন পিয়ন, সেও ভাষার জন্য রক্ত দিয়েছিল। এবং এই 22-21 বছর ধরে চর্চা করে 71 সালের স্ফুলিঙ্গ জ্বলে উঠল পাকিস্তানের শাসনের বিরুদ্ধে। আর সূত্রপাত হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি এবং এর আগে 1948 সালের মার্চ মাসে জিন্নাহ সাহেব বলেছিলেন যে উর্দুই একমাত্র ভাষা হবে। তবে আমাদের দেশে যেটা হয়েছে একটা বর্জনের মাস, উর্দু ইংরেজি বাদ দিয়ে বাংলা শিখব। এখানে একটা কথা না বললেই নয় যে এর ভেতরে একটা মুখ্য একটা সূক্ষ্ম একটা মুনাফিকি রয়েছে। যারা বাংলা কথা বলছেন তাদের ছেলে মেয়েরা কেউ বাংলা স্কুলে পড়ে না এবং বাংলা মিডিয়ামে পড়ে না, কিন্তু অন্যদেরকে বলা হচ্ছে বাংলা মিডিয়ামে পড়ো। ফলে হয়েছে কি দেশে অন্তত 2টো স্ট্রিম সিস্টেম হয়েছে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরেকটা হচ্ছে মাদ্রাসা মিডিয়াম। তার মানে ইংলিশ মিডিয়ামের ছেলেরা চাকরি পাবে, বড় চাকরি পাবে, বাংলারা ছোটখাটো চাকরি, আর মাদ্রাসা যারা পড়বে তারা কোনো চাকরি পাবে না, লোকজনের দাম তাকে বেঁচে থাকবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে যে আর দুর্দশা, যে শিক্ষিত জনগোষ্ঠীর যেটা দুর্লভতা, তার কারণ হচ্ছে বাংলা ভাষার আন্দোলনের নামে আমরা জ্ঞান বিজ্ঞান থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ক্রমান্বয়ে দূরে সরিয়ে দিচ্ছি। আমি শেষ কথা বলে শেষ করছি। মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, যিনি আবার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি বলেছিলেন মালয়েশিয়া সম্পর্কে যে ইংরেজি তুলে দিলে আমাদের কোনো উন্নতি হবে না। ইংরেজি ভাষা কোনো সাম্রাজ্যভাষী আদি ভাষা নয়, ইংরেজি ভাষা কম্পিউটারের মতোই প্রয়োজনীয়। সুতরাং এটাকে আমরা একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, টেকনোলজি মনে করে আমরা ব্যবহার করব। এই দূরদৃষ্টি সম্পন্ন লোক যখন বাংলাদেশে একদিন আসবে, সেদিন হয়তো আমাদের উন্নতি এবং আমাদের উত্তরণের সম্ভাবনার দ্বার খুলে যাবে। ধন্যবাদ। ভাই রাতেরা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তের 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জেনে হারা শত মায়ের গড়ায় ফেব্রুয়ারি
হারা শত মায়ের গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আজ দেশের রাতে লাগানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সবার দৃষ্টি আকর্ষণ করছি, এটা কুইজ, বুদ্ধির খেলা বা ধাঁধা, যে কোনো কিছু বলতে পারেন। কোন জিনিস আকাশে আছে বাতাসে নাই, আশায় আছে বাসায় নাই? উত্তর সঠিক হয়েছে। আমাদের 92 ব্যাচে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আপনার ওয়াইফের ভালো লাগে কিনা সেটা নিয়ে চিন্তিত হচ্ছে। এই যে কজন লোক এতগুলো মাস ধরে এত পরিশ্রম করে এত কিছু করে আমাদের এই সন্ধ্যাটা উপহার দিচ্ছেন, এর মধ্যে আবার ভুল ত্রুটি। কবিগুরু বলেছেন, কবিগুরু দুঃখ করে বলেছেন, কেহ বা দেখে মুখ, কেহ বা দেহ, কেহ বা ভালো বলে, বলে না কেহ। ফুলের মালা গাছি বিকাতে আসিয়াছি, পরখ করে সবে, করে না স্নেহ। আজকের এই অনুষ্ঠান ফুলের মালা গাছি। কবু রাজা বলে, কবুহে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কখনো। কবু বলে, রাজা তোমার তো সবই আছে। কবু বলে, নেই শ্রেষ্ঠ আমার কাছে, নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। কবু বলে, এতে সমস্যা কি হলো? কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো। পোশাক, খাদ্য, অলঙ্কার বা বাড়ি বললে এখন নিয়ে দিতে সেটা পারি। কবু রেগে বলে, সেটা কি জানি হে ছাই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরিল বাড়ি, মুখখানা তার খুবই খালি মাথা হাঁড়ি। দেহিনী মধুরে কহিল মাথায় কিবা, আহা নেতা তুমি চেহারা বলেছ কিবা। চিন্তিত বহু সমস্যা খুলি কয়, নারী কহে এ তো সমস্যা মোটে নয়। এসো মনসা, কবির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান করে। খাসির একটি জিহ্বা তিনি আবেশ, দেশে বলে নাও সমস্যার শেষ। বহু রেগে বলে, এ কেমন রসিকতা? নারী দেশে কয়, জিহ্বা মানে আনন্দে কবু ত্রস্তে শুকিয়া গিয়া পৌঁছিল রাজপ্রাসাদে জিহ্বা নিয়া। কবুরে কহিল, দেখো রাজা দেখো, এই কথা হতে ভালো এই আমাদের কিছু নেই। কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। কথায় করতে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো আমার কাছে। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা নবী রাসূলেরা শোনো, দেননি তো বাড়ি বাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কথা, মানুষ পেয়েছে জীবনে। এত বললেন আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। তবু বলে অর্ধেক শুধু হলো,
এবারে সবার নির্দিষ্ট কিতা বলো, নিয়ে এসে সেটা বাজ ভেঙে কার মুখ দেখেছিল আজ, ছুটিল বাড়িতে পড়িয়া পড়ি কি করি, ঝুলিয়া পড়িল দেহের গড়াগড়ি, চোখে হাসি ফুটিল নারী, আজ যেন বাবু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয় কোন বিপদে পড়েছ মিতা, উপরে সবচেয়ে নির্দিষ্ট কিতা রমণী নয়নে রহস্য বাঁধানে, স্বামীর কাতার কি কহিল গানে গানে, শুনিয়া বহুল অতলে হাসি না পারে, গৃহিণীকে দেখে বিস্ময় বাদারে, তারপরে ফের মাংস দোকানে গিয়া মশালে ছুটিল আরেক জিহ্বা নিয়া, উপরে রহিল দেখো রাজা দেখো এই কথার মতন বিষাক্ত কিছু নেই, সাপের চেয়েও ছোটল পারে দিদিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। মিষ্টি কথার ফাঁদে কত প্রতারিত বেঁধেছে এখনো কাঁদে, কথার আঘাতে ভেঙে গেছে কত, কথার আগুনে পুড়ে গেছে কত সুখ, সাজানো বাগান হয়ে গেছে ছাড় আর, ধ্বংস করেছে কথা কোটি সংসার, এত বিভক্তি এ জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্ট ধ্বংসে। এই প্রভু বলি প্রভু ধন্য ধন্য পুরো রাজকোষ আজকে তোমার জন্য, এই পৃথিবীতে সবাইকে বলে দাও কথার শক্তি চিনে নাও চিনে নাও, বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে, সাবধানে সাবধানে কাজে লাগিও জিহ্বা থেকে। ধন্যবাদ। আসাদ ভাইকে ফুল দেবেন পিয়ার ভাই আসাদুল হাকিম, ওনাকে আমাদের ঢাকা কলেজের পিয়ার ভাই বলে 1980 সালে 81 সালে আমাদের ঢাকা কলেজ থেকে পাশ করেছেন। উনি আসাদুল হাকিম ভাইকে ফুলের তোড়া উপহার দিবেন। এবং আমাদের ঢাকা কলেজের সর্বকনিষ্ঠ সদস্য বাবুকে ফুলের তোড়া উপহার দিবেন আনিস ভাই। আমি আনিস ভাইকে অনুরোধ করবো। আনিস ভাই 81 সালে ভাই, আনিস ভাই 81 সালে পাশ করেছেন ঢাকা কলেজ থেকে। আমি কোনো বক্তা নই আসলে, ঢাকা কলেজে থাকার সময় আমার একটা জিনিস মনে পড়ে, আমাদের এক ক্লাসমেট ছিলেন, উনি হোস্টেলে থাকতেন। তো ছেলেটাকে আমরা খুব খারাপ করতাম প্রথম দিকে, কারণ কোনো বছর কেউ যদি অফিস টানে, ছেলেটাকে কোনোদিন আন্ডারওয়্যার ধুত না, সে আন্ডারওয়্যারকে ময়লা লাগলে করে জানলা দিয়ে ফেলে দিত নিচে। তার নতুন একটা স্কুল তারপরে এই অনুষ্ঠানকে আগামীতে আরো বড় করে কলেজের ছাত্রদের আরো অংশগ্রহণ করে আরো বেশি ঢাকা থেকে ঢুকেছি 85-এ পাস করেছি। আর ভালো স্মৃতির মধ্যে হচ্ছে যে ঢাকা কলেজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কলেজ। এখান থেকে যারা পাস করে তারা হচ্ছে বাংলাদেশের বেস্ট স্টুডেন্ট, তারা সব জায়গায় চান্স পায়। এটা আমার আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি ঢাকা কলেজ থেকে পাস করলাম। আমার একটা আসলে খুবই মজার একটা স্মৃতি আছে, এটা আমি শেয়ার করতে চাই। তো আপনারা হয়তো অনেকেই একজন কবির নাম শুনেছেন, খুব ভালো কবি ছিল সে, কিন্তু খুব অল্প বয়সে মারা যায়। নাম হচ্ছে নতুন গোপাল সেন। আমাকে বললো একদিন তুই থাকা বলছে, আমরা একটু মজা করবো, চান টান শুনবো, আমরা পারবো। আমি তো রোজা রাখি, তো লোক করে আমরা তো শ্রেণীর ব্যবস্থা করি। শ্রেণীর সময় আমাকে নিয়ে গেল কলেজের বাইরে একটা রেস্টুরেন্ট ছিল, তা হচ্ছে যেটা আমরা 5-6 জন ছিলাম। যে বলতেছে কি কি খাবি বল, আমি যা খাবো তার থেকে বেশি অর্ডার করছি। খাচ্ছি তো খাওয়ার তো নাক মুখে খাচ্ছে, তারপরে দুধ খা, বোঝা লাগবে দুধ খা, দুধ নিয়ে শুধু শখ টোক দেয়া, আমি শখ খেলাম। তারপরে আচ্ছা তুই খা, খাওয়ার পরে বলতো কি এখন তুই যা আমরা আসতেছি। আমি আরেকটা মিলে আমরা হেঁটে হেঁটে ওই রেস্টুরেন্ট পাবে কলেজের গেটে ঢুকেছি। হঠাৎ দেখি পিছন থেকে ধর 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 শব্দ। হ্যাঁ, এরা পয়সা না দিয়ে, হ্যাঁ, তারপরে আমি বললাম করে কি করবি, তা আমার রোজা বললো তুই তো কিছু করিস নাই, এখন পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার সময় হলো, হঠাৎ করে সবাই আবদার করলো যে গরিবে আমরা পরীক্ষাটা না দিলে হয় না,
এর মধ্যে একজন মিছিল করলো পরীক্ষা দেবো না, পরীক্ষা দেবো না। তখন আমাদের যে প্রধান অধ্যক্ষ ছিল প্রিন্সিপাল আবুল হাসান স্যার বললেন যে বাবা তোমরা শুধু নামটা লিখে দাও, পরীক্ষাটা আমি দিয়ে দেবো। আমি ঢাকা কলেজে 1970 সালে ভর্তি হয়েছি, বের হয়েছি 1972-এ। আরেকজন ছিলেন যে রাজ্জাক সাহেব, আমাদের অঙ্ক করাতেন। যদিও বলা ঠিক না, উনি দেখতে খুব কালো, লম্বা চোরা। তো ওনার ক্লাসে উনি রোল কল করার পরে উনি পিছন দিকে ফিরে পড়ে লিখতে যেতেন। লেখার পরে যখন ঘুরে দেখতেন যে ক্লাসে কেউ নাই, 2-3 জন ছাত্র বসে গেছে। আপনাদের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতা নিয়ে যদি কারো এরকম কোনো আইডিয়া থাকে যে আমাদের স্কার্গো অথবা জ্ঞানফোর্স ডেমস্ট্রিট এই এরিয়ার ভিতরে যদি কোনো ইনডোর এরকম স্পেস থাকে কীভাবে নেওয়া যায়, আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের বাচ্চাদের যদি কখনো কোনো এন্টারটেনমেন্টের কথা মনে হয়, আমার মনে হয় না রোলার স্কেটিং এর মধ্যে এন্টারটেনমেন্ট আর কোথাও পাবে না। আমি 1980-তে পাস করছি ওখানে। তো কেমিস্ট্রির একজন টিচার ছিলেন, আমরা খুব ওনাকে বলতাম পোস্ট পাস বাকি বাস। ছাত্রদেরকে ইনস্টল করতে খুব পছন্দ করতেন। তবে ইন্টারেস্টিং এর কথা হচ্ছে আমাদের এক ম্যাডাম ছিলেন, বায়োলজির ম্যাডাম, উনি খুব রুড ছিলেন। তো আমরা বলতে ঠিক আছে, বা ম্যাডামকে একদিন একটু সাহায্য করতে হবে। তো ম্যাডামকে আসতে যখন তখন আমরা ওই ছিটকে নিয়ে আটকাই দিয়ে, আমাদের গ্যালারি ছিল, তো গ্যালারি জানলাগুলো খুব ওপেন ছিল, ওগুলো গ্রিল ছিল না। তো ছিটকে নিয়ে আটকাই দিয়ে আমরা সব গ্যালারিতে কাম করে বের হয়ে গেছি। আর কখনো উনি আমাদের প্রতি খারাপ ব্যবহার করতেন। শিশুদের সামনে বের হয়েছি। আমি আমাদের যে প্রিন্সিপাল ছিলেন, আপনারা কি নাম শুনেছেন, জালাউদ্দিন আহমেদ, এবং আমরা গ্যালারিতে বসে ওনার লেকচার শুনছি। আর ওনার একটা সুন্দরী মেয়ে ছিল, তারা ওই ওনার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তো উনি ওনার লেকচার থামিয়ে বললেন, কি দেখো আমার মাইয়ারা, দেখো যখন বড় হইলা লায়ক হয়ে নাও, বিয়া দিব, অসুবিধা নেই। এখন ওইদিকে না তাকায় আমি কি কই এটা হলো। তারপরে বললেন পাঁচ লাইনটা হচ্ছে, যখন বিয়ে করবা দুনিয়ার সবচেয়ে সুন্দরী মায়ের যদি বিয়ে করো, অন্যের বউ যখন দেখবা মনে করবা সারা জীবন বউ ছাগল দিয়ে ঘুরে থাকবে। এবং এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে এবং আমি আপনাদেরকে শেয়ার করতাম। ধন্যবাদ। ধন্যবাদ হাসমি ভাই। একটা ছিল সোনার কন্যা মেঘে বরকে, ঘটিও চলে ছিল সেই কন্যার রে। দুই চোখে তারা দেখি মায়া, ভালো তুমি একা বসেছিলে, একটু ভালোবাসলে ভালো তুমি একা বসেছিলে, একটু ভালোবাসলে ছোলা তুই একা ভাসলে, সঙ্গে দিশিরে তুই মরে। ছোলা তুই একা ভাসলে, সঙ্গে দিশিরে তুই মরে। ওরে সব ভালো তুই একা
রণে আমার অঙ্গ যায় দুনিয়ারে ভ্রমর করিও দিয়া। আগে যদি জানতাম রে ভাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে যাইবারে ছাড়িয়া, মাথার কেশর বিভা করি রে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর করিও গিয়া, ভ্রমর করিও গিয়া। শ্রীকৃষ্ণী ছেলেরা অঙ্গ যায় দুনিয়ারে ভ্রমর করিও গিয়া, ভ্রমর করিও গিয়া, ভ্রমর করিও গিয়া। চতুর্শিনী কেন নাহি বল, চতুর্শিনী কেন নাহি বল, তুমি নিশ্চয়ই জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন। পারে অসংখ্য সে হাহাকার শুনে নিঃশব্দে রবে, ও গঙ্গা তুমি গঙ্গা হইছ কেন। বিস্তীর্ণ পারে অসংখ্য সে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি ও গঙ্গা হইছ কেন। তুমি কেন এত বাঁচে না বলে, এই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা বলে তুমি কিভাবে এত বলতে গেছি এই আমি। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ
বুকের গভীরে কষ্ট দিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে দাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও ভেবেছি ভুলে যাব তার বেশি মনে ভরে যায় ফেলে আসা ছয় আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও তুমি কেন এত তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও যদি জানিতাম তবে ফিরে চাইতাম
টান জানার প্রাণে সবে না জানার প্রাণে সবে না আচ্ছা আমি টিমের থেকে পঞ্চম পুরস্কারটি গেছি বিরাট পথে আমি তোমাকে বলে দেব সেই দূরে ভরা গল্প গলায় রেখেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া আমি তোমাকে বলে দেব কি যে একাদিন ঘোরা আমি হেঁটে গেছি বিরাট পথে আমি তোমাকে বলে দেব সেই ফুলে ভরা গল্প গলায় রেখেছি ফুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া আমি কাউকে বলিনি সেনা কেউ জানে না না জানে আমি কাউকে বলিনি সেনা কেউ জানে না না জানে জানে কান্নার রং জানে জোছনার ছায়া জানে কান্নার রং জানে জোছনার ছায়া তবেই ফিরে যাবো দিন হোক লাবণ্য হৃদয় শ্রাবণ তবেই হোক ফিরে জাগুক প্লাবন দিন হোক লাবণ্য হৃদয় শ্রাবণ তুমি কান্নার রং তুমি জোছনার ছায়া তুমি কান্নার রং তুমি জোছনার ছায়া এবার সবাই মিলে গাই আমি তোমাকে বলে দেব যে একাদিন ঘোরা আমি তোমাকে বলে দেব সেই ফুলে ভরা গল্প গলায় রেখেছি ফুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া ওই দূরের ধারে জীবন্তেরই কাছে নিঃশব্দ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে
গেছে আমি সেই সুরেরই টানে ছুটে চলেছি তার মানে আমি সেই সুরেরই টানে ছুটে চলেছি তার মানে আর বেদনার সঙ্গী হতে সেই সূর্যের ভেসে আসে ভেসে আসে ভেসে আসে ওই দূর পাহাড়ের ধারে বিপত্তেরই কাছে নিঃসঙ্গ বসে দিবে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে আপন সুরে আপন সুরে আপন সুরে থ্যাংক ইউ সুখে দুঃখে কথা কব পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে আয় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে আয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি পুকুরের তলা মোরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি পুকুরের তলা আর মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে আয় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো রানা ভাই থ্যাংক ইউ সো মাচ সামারে আমরা একটা পিকনিক করব এবং আমরা একটা বড় অনুষ্ঠানও করব আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে ঢাকা কলেজ অ্যালামনাই গ্রুপ বা ঢাকা কলেজ গ্রুপ এর কাছে নেই আমরা এটা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারবো যদি আপনারা পার্সোনালি সবাইকে কন্টাক্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাফেল ড্রর ফাইনাল পুরস্কার যেটার জন্য আপনারা বসে আছেন 1197 আমাদের বিজয়ী আমার ব্যাংকে পুরস্কার তুলে দেবেন